আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা ম্যাথমেটিক্স অংশ থেকে 2020-21 সেশনে যে প্রশ্নগুলো তোমাদের শর্ট সিলেবাসে আসে, এই প্রশ্নগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নটি হচ্ছে জটিল সংখ্যা এবং হচ্ছে নির্ণায়ক দুইটা মিক্সড করে দিয়েছে। আমাদের হচ্ছে নির্ণায়ক এবং হচ্ছে জটিল সংখ্যা দুইটা অধ্যায়ের কনসেপ্ট লাগবে এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে। দেখো, বলছে আই স্কোয়ারের মান যদি -1 হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে এইটার নির্ণায়কের আমাদের মান বের করতে বলছে। সো যেইটা দিয়েছে এইটা একটু এখানে লিখি। আই আই কিউব, আই প্লাস হচ্ছে আই কিউব। সো দেখো, যেইটা দেয়া আছে সেইটা লিখেছি। এর আমাদের নির্ণায়কের মান বের করতে হবে। সো দেখো, যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর যদি বিস্তৃতি করে নির্ণায়কের মান কিন্তু চলে আসবে, বাট অনেক জটিল হয়ে যাবে। সেহেতু আমাদের এটাকে একটু সরলীকরণ করে তারপর দেখা যাক কি হয়। তাহলে দেখো, আমরা হচ্ছে আই কিউবের মান কিন্তু জানি, আশা করি জানার কথা। আই স্কোয়ারের মান উল্লেখ করে দিয়েছে হচ্ছে -1। এরপরে আই কিউবের মান কিন্তু হয় হচ্ছে -i। এরপর i⁵ এর মান কিন্তু হয় হচ্ছে +1। এরপরে 4 এর উপর পাওয়ার যদি মানে i এর উপর 4 এর থেকে যখন বেশি পাওয়ার থাকবে 5 6 7, তখন আমাদেরকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ যেটা থাকে সেটা কিন্তু হচ্ছে ওই পাওয়ার হিসেবে লিখতে হয়। তাহলে এইখানে দেখো, এইখানে আছে i, কে i রেখে দিলাম। আই কিউবের মান কিন্তু হচ্ছে -1 বসিয়ে দিতে পারি। এরপর 1, সরি, এখানে হচ্ছে i, এখানে আছে প্লাস আই কিউবের মান কিন্তু -1, প্লাস মাইনাসে এখানে মাইনাস আই হয়ে যাবে। এখানে এখানে কিন্তু মাইনাস আই হবে। আবার এই আই কিউবের মান কিন্তু হচ্ছে -i, দেখো 4 এর থেকে পাওয়ার বেশি। তাহলে 4 দ্বারা যদি 5 কে ভাগ করো তাহলে ভাগশেষে 1 থাকবে, তাহলে i এর পাওয়ার হচ্ছে 1 হবে, না দিলে হবে। আই কিউবের মান হচ্ছে -i, আর এখানে i⁵ এই 5 কে যদি 4 দ্বারা ভাগ করো ভাগশেষ থাকবে 1, তাহলে i এর পাওয়ার হচ্ছে 1 প্লাস 1, আর প্লাস আই পাওয়ার আর 1 দিলাম না। i⁵ এর মান কিন্তু হবে হচ্ছে i, এর মানও কিন্তু হবে হচ্ছে i। আবার i⁵ এর মানে কিন্তু হবে i। এখানে দেখো, i⁷ কে যদি 4 দ্বারা ভাগ করে ভাগশেষ থাকবে 3, তাহলে i কিউব হবে। i কিউবের মান কিন্তু -1। এই প্লাস মাইনাসে মাইনাস আই কিন্তু হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করি, তাহলে দেখো কি হয়। এই কলাম এই কলামকে সেম রেখে দেই। আমরা হচ্ছে 3 নাম্বার কলামে কি করা যায় ওখানে কাজ করব। দেখো, প্লাস আই মাইনাস আই কাটা, তাহলে 0। এই মাইনাস আই প্লাস আই কাটা 0, আর প্লাস আই মাইনাস আই কাটা তাহলে হচ্ছে 0। তাহলে দেখো, নির্ণায়কের একটা সুন্দর একটা ধর্ম যে, যে কোনো সারি বা যে কোনো কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তি যদি 0 হয়, তাহলে ওই নির্ণায়কের মান কিন্তু 0 হয়ে যায়। দেখো, এই 3 নাম্বার কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তি কিন্তু 0, সেই পুরোটুকু নির্ণায়কের মান হচ্ছে 0 হবে। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি নাম্বার 0। আশা করি বুঝতে পারছো। দেখো, এই প্রশ্নে বলছে হচ্ছে যদি cos x প্লাস cos y ইকুয়াল যদি p হয় এবং sin x প্লাস sin y সমান সমান q হয়, তবে tan x প্লাস y ডিভাইডেড 2 এর মান কত? সো দেখো, যেইটা দেয়া আছে এটাকে আমরা লিখি। এখানে দেখো, cos x প্লাস হচ্ছে cos y ইকুয়াল সমান সমান p দিয়ে আছে, তাই তো? এখানে দেখো, আমাদের হচ্ছে cos c প্লাস cos d এর ফর্মুলা পড়বে। এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে হবে cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d ডিভাইডেড 2। তাহলে এটাকে c, এটাকে d ধরলে হবে হচ্ছে x প্লাস y ডিভাইডেড 2 ইনটু cos c মাইনাস d ডিভাইডেড 2। তাহলে x মাইনাস y ডিভাইডেড 2 হবে।
এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু ইকুয়াল যেটা দিয়েছে পি, এটাই লিখলাম। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, আমাদের একটু সময় লাগবে। আবার আরেকটা কিছু দেওয়া আছে, দেখো আরেকটা দেওয়া আছে হচ্ছে সাইন এক্স প্লাস হচ্ছে সাইন ওয়াই ইকুয়াল হচ্ছে কিউ। এইখানে আমাদের দেখো ত্রিকোণমিতিক ফর্মুলা করবে, সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড 2, তাহলে হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড 2, তাহলে হবে হচ্ছে কস সি মাইনাস ডি মানে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে কিউ। এটাকে 2 নাম্বার সমীকরণ দিলাম। তাহলে এইবার তুমি খেয়াল করো এইখানে কি আছে, tan থিটা, ধর tan থিটা আছে, বাট এইখানে কিন্তু সাইন কস আছে। আমরা tan থিটা মানে কি জানি, tan থিটা মানে আমরা জানি হচ্ছে সাইন থিটা ডিভাইডেড কস থিটা, তার মানে হচ্ছে উপরে সাইন থাকতে হবে নিচে কস থাকতে হবে। দেখো 2 নম্বর সমীকরণে কিন্তু সাইন নাই, বাট এই সরি 1 নম্বর সমীকরণে সাইন নাই, বা 2 নম্বর সমীকরণে কিন্তু সাইন আছে। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে সাইন আছে আর এইখানে কস আছে, তাহলে সাইন ডিভাইডেড কস হতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করতে হবে। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি। তাহলে দেখো 2 নম্বর সমীকরণ যেটা আছে সেটা লিখি, দেখো 2 সাইন এক্স প্লাস ওয়াই divided 2 into cos x minus y divided 2 equal হচ্ছে q। এইটা ভাগ কি হবে, 1 নম্বর সমীকরণ 2 cos x plus y divided 2 into cos x minus y divided 2 equal হচ্ছে p। এইবার দেখো এই 2 কাটা যায়, এই cos x minus y divided 2 cos x minus y divided 2 কাটা যায়। এখানে কি থাকে দেখো, sin divided cos মানে কি tan, বাইরে সমান সমান আসলে হচ্ছে tan, অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে x plus y divided 2 ইকুয়াল হবে হচ্ছে উপরে হচ্ছে q, নিচে হচ্ছে p। তাহলে cos x plus y divided 2 এর মান কি আসলো, q ডিভাইডেড p। আমি ডিটেইলসে বোঝাচ্ছি দেখে এত বড় হয়েছে, বাট একবারে প্রশ্নটি সমাধান দেখবে তারপরে কিন্তু চোখ বুলালে বুঝতে পারবে এখানে সাইন আছে এখানে কস আছে। tan যেহেতু tan থিটার মান বের করতে বলছে, তাহলে এইটা ভাগ এইটা, তাহলে q ডিভাইডেড p, তাহলে অ্যানসারটা হচ্ছে বি নাম্বার, q ডিভাইডেড p। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে কোন শর্তে একটা ত্রিঘাতী সমীকরণ দেয়া আছে, বলছে একটা শর্ত দিয়েছে এই সমীকরণের দুইটা মূলের সমষ্টি শূন্য। দেখো একটা সমীকরণ দেয়া আছে, সমীকরণটা এখানে লিখি x কিউব মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এন এক্স প্লাস আর ইকুয়াল হচ্ছে 0। এটা ত্রিঘাতী সমীকরণ, তাহলে কিন্তু তিনটা মূল থাকবে। তাহলে মূলগুলো কি কি ধরি দেখো, আমরা নর্মাল তিনটা মূল আলফা বিটা গামা ধরি, তাই তো। বাট এখানে আমাদের আলফা বিটা গামা ধরলে হবে না, কারণ বলেই দিয়েছে দুইটা মূলের সমষ্টি শূন্য। তাহলে আমাদের একটা মূল ধরতে হবে, মানে দুইটা মূল একটা মূল অপরটি বিপরীত হতে হবে, কারণ সমষ্টি তখন হবে একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, তখন কিন্তু 0 হবে। তাহলে ধরলাম একটা আলফা একটা বিটা আর একটা দুই মাইনাস আলফা বা মাইনাস বিটা, যেটা ধরো একটা ধরতে পারো। ধরলাম আরেকটা মূল হচ্ছে মাইনাস বিটা, তাহলে এই দুইটা মূল সমষ্টি কিন্তু শূন্য হবে। এইবার দেখো আমরা কি করতে পারি, আমরা কিন্তু তিনটা হাতের আছে, মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল আর দুইটা করে মূলের গুণফলের যোগফল বের করতে পারি। সো আমরা মূলদ্বয়ের যোগফল বের করবো। দেখো বের যদি করি, অর্থে মূলদ্বয়ের যোগফল এইটা যদি যোগ করি, আলফা প্লাস বিটা প্লাস মাইনাস বিটা, তাহলে হচ্ছে মাইনাস বিটা হবে, ইকুয়াল ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড এ। তাহলে দেখো এখানে কি হয়, অতএব এটা আর এটা কাটা যায়, আলফার একটা মূলের মান আসবে হচ্ছে মাইনাস বিটা, কি বিটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত, মাইনাস এম, মাইনাস মাইনাসে প্লাস এম হবে, ডিভাইডেড এটা হচ্ছে এক্স কিউবের সহগ, এখানে কিছু নেই মনে মনে ওয়ান আছে, তাহলে এম দ্বারা ভাগ করলে ওয়ান দ্বারা ভাগ করলে এম কে এম হবে। তাহলে আমরা একটা মূল পাইলাম হচ্ছে এম,
এখন এই প্রশ্ন দেখো, ভালোভাবে খেয়াল করো। আমরা জানি কি মূল দ্বারা যে মূল একটা বা দুইটা যে কয়টাই মূল থাকুক না কেন ওই সমীকরণকে অবশ্যই সিদ্ধ করবে। আমাদের কিন্তু ডিরেক্টলি হচ্ছে মূল বের করতে বলেনি, বলছে হচ্ছে নিচের কোন সম্পর্কটি হয় বা কোন সত্যটি সঠিক হয়। তাহলে দেখো তো আমরা একটা মূল কিন্তু আমরা হচ্ছে এম পাইলাম, আর এই এম দ্বারা কিন্তু এই সমীকরণকে সিদ্ধ করবে, যেহেতু এটা একটা মূল। তাহলে আমরা এক্স এর পরিবর্তে একটা মূল কি পাইলাম, এম। সো এম বসিয়ে পাই দেখো, অতএব এখানে হচ্ছে এক্স এর পরিবর্তে এম বসাবো, যেহেতু একটা এম একটা মূল। এম কিউব হবে মাইনাস এম ইন্টু এখানে এক্স স্কোয়ার আছে, এম এর পরিবর্তে হবে এম স্কোয়ার, প্লাস হচ্ছে এন ইন্টু এক্স এর পরিবর্তে এম, প্লাস হচ্ছে আর, ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো এই এম আর এম স্কোয়ার যদি গুণ করি তাহলে এম কিউব হয়, এখানে একবারই লিখলাম, প্লাস এম কিউব মাইনাস এম কিউব কাটা, তাহলে এখানে কি থাকে, অতএব এখানে থাকে হচ্ছে, একটু সাজিয়ে লিখি, এম কে প্রথমে লিখলাম এন এ এম এন প্লাস হচ্ছে আর ইকুয়াল হচ্ছে 0। এইটা কিন্তু সত্য মতে একটা সত্য মতে হচ্ছে। দেখো অপশনগুলোর ভিতরে বি নাম্বার অপশন আছে, সো বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেক ইন্টারেস্টিং ম্যাথ কিন্তু এইটা। আমাদের এইটার অন্তরীকরণ কি এটা বের করতে বলছে। এটা দেখে অনেকে ভয় পাও, মনে হচ্ছে কার সাপেক্ষে কাকে অন্তরীকরণ করব। এইটা মানে ডির সাপেক্ষে, এইটা ডির ভিতর এইটা আছে। এটার সিম্পল মিনস হচ্ছে আমরা যে কাজটি করব, উপরেও যেটা দিয়েছে এখানে চলক এক্স, এখানেও চলক এক্স, তাহলে এইটাকেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, নিচে যেটা আছে এইটাকেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে যদি ওয়াই বা জেড যে চলক থাকতো সেই চলকের সাহায্যে অন্তরীকরণ করতাম। তাহলে দেখো এইটা মানে হচ্ছে ডি ডিভাইডেড ডি এক্স, উপরে কি আছে আমরা হচ্ছে সাইন এক্স করব। আবার নিচে দেখো ডি ডিভাইডেড ডি এক্স, এক্স এর সাপেক্ষে কস এক্স কে হচ্ছে অন্তরীকরণ করব, যেটা আসবে সেটা হচ্ছে রেজাল্ট। দেখো করি, দেখো সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে কিন্তু হবে হচ্ছে cos x, আর cos x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে কিন্তু হয় মাইনাস sin x। এগুলো কিন্তু তোমাদের বেসিক জানা লাগবে। তাহলে দেখো cos x ডিভাইডেড sin x, তাহলে লিখতে পারবো cot x, মাইনাসে মাইনাস হবে হচ্ছে cot x। কত ইজি একটা প্রশ্ন দেখছো। এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে মাইনাস cot x, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন বলছে হচ্ছে যদি এইটাকে হচ্ছে যৌগজীকরণ করলে এইটা পাওয়া যায়, প্লাস সি, বুঝতেছো একটা, এইটাকে যৌগজীকরণ করলে এইটা পাওয়া যায়, যেখানে সি একটা ধ্রুবক, তবে এইটার মান কত, দেখো যাকে যৌগজীকরণ করা হয়েছে এইটার মান কত। সো দেখো অনেক একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্ন দুই ভাবে সমাধান করতে পারো। অপশন গুলোতে হচ্ছে যে কয়টা অপশন আছে সকল চারটা অপশনকে তুমি যদি ইন্ডিকেশন করে এইটার পাও, ওইটা অ্যান্সার হবে। আরেকটা ওর থেকে আরো সহজ নিয়ম হচ্ছে, আমরা জানি হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে যৌগজীকরণ। তাহলে কি বুঝেছি দেখো, এই অন্তরীকরণ করে পাওয়া যাচ্ছে হচ্ছে, সরি এখানে যৌগজীকরণ করে কিন্তু একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। আমরা জানি যৌগজীকরণের উল্টা হচ্ছে অন্তরীকরণ, আর এইটাকে অন্তরীকরণ করলে কিন্তু এই যাকে যৌগজীকরণ করা হয় সেইটাই পাওয়া যায়। তাহলে এই প্রশ্ন কিভাবে সমাধান করব, যেইটা দেয়া আছে এইটাকে আমরা হচ্ছে অন্তরীকরণ করব, তাহলে যৌগজীকরণ করলে যেটা পাওয়া যেত সেটা কিন্তু বের হবে। তাহলে দেখো যেইটা দেয়া আছে এটাকে আমরা অন্তরীকরণ করব, এই পাশে ডি ডিভাইডেড ডি এক্স, এক্স এর সাপেক্ষে দেখো লন ইন্টু লন এক্স কে কিন্তু আমরা হচ্ছে অন্তরীকরণ করব, বুঝতেছো। বা তুমি অপশন গুলোতে সবগুলো অপশন চেক করে দেখতে পারো যে যৌগজীকরণ করবো চারটা কে, যেটা এটার সাথে মিলে যাবে ওইটাই অ্যান্সার হবে। সো ওটা বেশি আরো সময় লাগবে। আর এইটা দেখো এক্স এর সাপেক্ষে যদি লন এক্স কে অন্তরীকরণ করা হয়, দেখো ডিএক্স কে যদি লন এক্স কে অন্তরীকরণ করা হয় তাহলে কিন্তু হয় 1 ডিভাইডেড এক্স। দেখো লন এর ভিতর যেটা আছে এটাকে মনে মনে এক্স ধরে, তাহলে কি হবে 1 ডিভাইডেড এক্স, এক্স মানে কি, এই নিচে কি আছে লন এক্স হবে। আর যাকে মনে মনে এক্স ধরছে সেটা তো এক্স ই না, এক্স এর সাপেক্ষে ওইটাকে অন্তরীকরণ করে গুণ করতে হবে। তাহলে দেখো এইটাকে লন এক্স কে আবার এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি 1 ডিভাইডেড এক্স হবে, এটা ওয়ার সাথে গুণ হবে। এটাকে এভাবে লেখা যায়, দেখো 1 ডিভাইডেড এক্স কে প্রথমে লিখলাম ইনটু হচ্ছে লন এক্স। তাহলে দেখো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1 ডিভাইডেড এক্স ইনটু লন এক্স। তাহলে দেখো সি নাম্বার অপশনের সাথে মিলে যাচ্ছে, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো দেখো এইটাকে তুমি যৌগজীকরণ করলে কিন্তু এইটা আসবে, চেক করে দেখতে পারো। সো সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলছে যেরকম 1 বিন্দু এবং y ইকুয়াল 1 সরলরেখা থেকে সমান দূরত্বের বিন্দুর সঞ্চার পথের সমীকরণ কোনটি, এইটা বের করতে বলছে। সো দেখো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে সেম, মানে হচ্ছে একটা সঞ্চার পথের দূরত্ব ধরি হচ্ছে
এক্স কমা ওয়াই থেকে এই 0,1 বিন্দু এর দূরত্ব যেটা হবে সমান সমান, এই দূরত্ব সমান সমান কার দূরত্ব, একটা সমীকরণ দিয়ে দিছে হচ্ছে y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0 হবে, এইটার দূরত্ব কিন্তু সেম হবে। তাহলে দেখো এই দুইটার দূরত্ব বের করে সমান সমান এইটার দূরত্ব বের করে ইকুয়াল লেখা দেখবে কোনটা সেম আছে। তাহলে দেখো এইটার দূরত্ব হবে হচ্ছে √ওভার x1 মাইনাস হচ্ছে x2 হোল স্কয়ার, তাহলে হবে x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস হবে হচ্ছে y1 মাইনাস y2 হোল স্কয়ার, তাহলে হবে y মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল দেখো এইটার দূরত্ব হবে হচ্ছে √ওভার এটাকে এভাবে রেখে দেয়। দেখো এখন √ওভার দেই না, রুট মানে মডুলাস ব্যবহার করছে হচ্ছে কি জন্য, কারণ হচ্ছে এইটা হচ্ছে কিন্তু দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে দেখো এখানে যদি ক্যালকুলেশন করি, এই √ওভার যদি এই উঠে দেয় তাহলে কিন্তু এই পাশে স্কয়ার হয়ে যাবে, বা উভয়কে বড় করলে এই পাশ থেকে √ওভার উঠে যাবে, এখানে থাকবে এক্স স্কয়ার প্লাস এখানে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়বে এ স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার ইকুয়াল হচ্ছে এই পাশে কিন্তু বর্গ হবে a মাইনাস বি হোল স্কয়ার, কিন্তু এই পাশে ফর্মুলা করবে, এখানে একবারে বসিয়ে দিয়ে দেখো a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, এরকম ফর্মেট হবে। কিন্তু এই পাশে ওয়াই স্কয়ার আছে, এই পাশে ওয়াই স্কয়ার আছে, দুইটা কাটা যাবে। আবার দেখো এই পাশে অনের উপর স্কয়ার আছে, কাটা যাবে, অনের উপর স্কয়ার কাটা যাবে, তাহলে কি থাকে দেখো, অতএব এখানে থাকে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2y, এই মাইনাস 2y এই পাশে আসলে প্লাস 2y ইকুয়াল কিন্তু 0, তাহলে অবশেষে থাকে হচ্ছে অতএব এক্স স্কয়ার প্লাস হচ্ছে 2y প্লাস 2y মানে হচ্ছে 4y ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এক্স স্কয়ার প্লাস 4y ইকুয়াল হচ্ছে 0। এটার সাথে দেখো সি নাম্বার অপশন মিলে যায়, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নে বলেছে হচ্ছে √3 একক দৈর্ঘ্যের একটা জ্যা বৃত্তের কেন্দ্র যদি পাই ডিভাইডেড 3 মানে 60° কোণ উৎপন্ন করলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক হবে, এটা বের করতে বলছে। সো বৃত্তের ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। সো বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি, বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কিন্তু আমাদের আর এর মান ব্যাসার্ধের মান বের করতে হবে লাগবে, তাহলে এইখান থেকে আমরা আর এর মান বের করার চেষ্টা করব যে ডাটা দেওয়া আছে। সো দেখো এখানে কি দেওয়া আছে, একটা হচ্ছে একক দৈর্ঘ্যের জ্যা এবং উৎপন্ন কোণ দেওয়া আছে, এটা একটা ফর্মুলা আছে, মানে জ্যার দৈর্ঘ্য এল সমান সমান 2r সাইন থিটা ডিভাইডেড 2। আমাদের এখান থেকে আর এর মান বের করবে। দেখো এল এর মান কত দেয়া আছে, মানে দৈর্ঘ্যের উৎপন্ন দৈর্ঘ্যের দেয়া আছে হচ্ছে √3 ইকুয়াল হচ্ছে 2 ইনটু আর কে ভাবে রেখে দিলাম, আর সাইন দেখো এখানে উৎপন্ন কোণ বলে দিচ্ছে পাই ডিভাইডেড 3, বাট আমাদের ওই কোণের অর্ধেক লাগবে, এখানে কিন্তু পাই ডিভাইডেড 3 মানে 60°, 60°কে 2 দ্বারা যদি ভাগ করা হয় 30° মানে পাই ডিভাইডেড 6 হবে। বা দেখো এখানে কি হয়, √3 এখানে হচ্ছে 2r সাইন 30° মান হচ্ছে হাফ, এই 2 আর এই 2 কাটা যায়, অতএব দেখো আর এর মান আসলে হচ্ছে √3। এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারো। এখন আর এর মান এক নম্বর সমীকরণে বসায়, অতএব বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, আর এর মান হচ্ছে √3 এরপর হচ্ছে স্কয়ার দ্যাট মিন্স 3 পাই। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 3 পাই, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে একটা এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, আর একটা শর্ত উল্লেখ করে দিয়েছে এখানে এক্স এর মান 0 থেকে বড় হতে হবে, ফাংশনের চরম বিন্দু কোনটি এটা আমাদের বের করতে বলছে। সো দেখো এফ অফ এক্স এর যে ফাংশন দেওয়া আছে এটা লিখি এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স। সো চরম বিন্দু বা চরম বিন্দু বা চরম মান বা লঘু মান বা গুরুমান বা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানের জন্য আমাদের যে কাজটি করতে হয়, যে ফাংশন দেওয়া থাকে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হয়, সেখান থেকে আমাদের ক্ষুদ্র মান বা খুব বৃহত্তম মান বের করা যায়। দেখো এখানে কিন্তু ডিরেক্টলি বলেনি যে চরম মান বের করো, বাট বলছে কোন বিন্দুতে, মানে এক্স এর কোন মানের জন্য এখানে ফাংশনের চরম মান থাকতে পারে,
এইটাই বের করতে বলছে। চরম মান বা হচ্ছে কি বলে লঘুমান গুরুমান কিন্তু বের করতে বলেনি। সেটা আমরা কিভাবে দেখবো, আমরা একে এক্স এর সাপেক্ষে একবার যদি অন্তরীকরণ করি এ প্রাইম অফ এক্স হবে, আর এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করলে +1, আর +1 ডিভাইডেড এক্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে -1 ডিভাইডেড এক্স স্কয়ার। এটা মুখস্থ রাখবা, কারণ পাওয়ার হচ্ছে এক্স এর পর এখানে -1, পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ারের সাথে হচ্ছে 1 যোগ হয়। তাহলে দেখো এখানে কি হলো, এখানে হবে হচ্ছে 1 - 1 ডিভাইডেড এক্স স্কয়ার। লঘু মান বা গুরু মানের সত্য থেকে আমরা কি লিখতে পারি, যে ফাংশন দেয়া থাকে সেটাকে একবার অন্তরীকরণ করলে ওইটা সমান সমান 0। অতএব সপ্তমতে চরম মানে সপ্তমতে লিখতে পারবো এই একবার যে অন্তরীকরণ করছে যে ফাংশনকে, এটা সমান সমান 0 বা এটা সমান সমান লিখতে পারবো 1 - 1 ডিভাইডেড এক্স স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে দেখো 1 ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড এক্স স্কয়ার হবে, আর যদি গুণ করি বা এক্স স্কয়ার সমান সমান হবে হচ্ছে 1। অর্থাৎ এক্স এর মান কিন্তু আসবে √1 মানে +-1। প্রশ্নে খেয়াল করো, প্রশ্নে কি বলছে 0 থেকে বড় হতে হবে, সেহেতু কিন্তু এক্স এর নেগেটিভ মানটা গ্রহণযোগ্য হবে না, বুঝছো? এটা প্রশ্নে উল্লেখ করে দিয়েছে। এখন বলছে চরম মান কোন বিন্দুতে, মানে চরম বিন্দু কোনটা, মানে চরম বিন্দু মানে ভুজ এবং কোটির মান বের করতে বলেছে। দেখো আমরা ভুজের মান কিন্তু একটা 1 পাইছি, 1 পাইছি, এবার কোটির মান কোথায় পাবো, এইটাই এখানে এক্স এর পরিবর্তে এই মানটা বসিয়ে দিলে কোটির মান কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো অতএব ধরি, এটাকে প্রথমে ধরা উচিত ছিল যে ধরি এইটা সমান সমান ওয়াই, বুঝছো? তাহলে ওয়াই এর মান কিভাবে পাবো, অতএব ওয়াই এর মান পাবো হচ্ছে এখানে এক্স এর পরিবর্তে 1 বসিয়ে দেয় 1 + 1 ডিভাইডেড 1, দ্যাট মিন্স 1 + 1 ইকুয়াল হচ্ছে 2। তাহলে ভুজের মান 2, কোটির মান ভুজের মান 1, কোটির মান 2। তাহলে হচ্ছে চরম বিন্দু হচ্ছে 1,2। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি নাম্বার 1,2। আশা করি বুঝতে পারছো। এখানে কিন্তু লঘু বা গুরু মান বের করতে বলে নাই, বলছে কোন বিন্দুতে হচ্ছে চরম মান আছে। আশা করি বুঝতে পেরেছো। 3 ইকুয়াল tan ইনভার্স x সমান সমান হয়, তাহলে হচ্ছে x এর মান কত আমাদের বের করতে বলছে। কি দিয়ে আছে, দিয়ে আছে হচ্ছে sec ইনভার্স 3 ইকুয়াল হচ্ছে tan ইনভার্স x। এখান থেকে আমাদের x এর মান বের করতে বলছে। তো দেখো উভয় পাশে কিন্তু ইনভার্স ত্রিকোণমিতি দেয়া আছে, তাহলে উভয় পাশে যদি ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন দেওয়া থাকে, যে কাজটি করতে হয় উভয় পাশ থেকে আমাদের কিন্তু সেম জিনিস যদি বাদ দিতে পারি তাহলে এক্স চলক থাকবে, এক্স একটা মান চলে আসবে। তাহলে যে কাজটি করবো উভয় পাশে আমরা একই ইনভার্স ত্রিকোণমিতি আনার চেষ্টা করব। দেখো আমরা হচ্ছে এই সেক কে tan এর মতো tan ইনভার্সে চেষ্টা করে বানান, কারণ এই পাশে আমরা এক্স মানে চেঞ্জ করবো না, এই 3 কে চেঞ্জ করতে পারি, মানে মান আসতে পারে, তাহলে এক্স এর মান চলে আসবে। তাহলে দেখো আমরা পিথাগোরাসের মাধ্যমে এই sec ইনভার্স কে tan ইনভার্সে কনভার্ট করব। কিভাবে, দেখো এখানে একটা পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এটা একটা সমকোণ, এই কোণটাই হচ্ছে sec ইনভার্স 3, sec ইনভার্স 3। দেখো এই কোণের সাপেক্ষে এটা কিন্তু হবে লম্ব, এটা কিন্তু হবে এই সমকোণের বিপরীত বাহু, এটা অতিভুজ, এটা কিন্তু ভূমি। তাহলে sec মানে কি বলতো, sec থিটা মানে ছোটবেলায় কি শিখছো, অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে অতিভুজের মান উপরে যেটা আছে 3, নিচে কিছু নেই, মনে মনে 1 কিন্তু লিখতে পারি। তাহলে অতিভুজের মান 3 আর ভূমির মান হচ্ছে 1। আমাদের tan এর ক্ষেত্রে আমার লম্ব লাগবে, সেহেতু লম্ব সমান সমান হবে √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে হবে কত, √8 হবে, √8 মানে 2√2। তাহলে দেখো tan sec থেকে tan এ যদি কনভার্ট করছিস তাহলে কি হবে, লম্ব ডিভাইডেড ভূমি। দেখো এই কোণের সাপেক্ষে লম্বর মান কত পাইলাম, 2√2 ডিভাইডেড ভূমির মান কত 1 ইকুয়াল এই পাশে কিন্তু tan ইনভার্স x কে এভাবে রেখে দে। দেখো এই পাশে tan ইনভার্স x, এই পাশে tan ইনভার্স x, উভয় পাশ থেকে tan ইনভার্স x উঠে যাবে। তাহলে অতএব দেখো এই পাশে x এর মান কি থাকে, 1 দ্বারা এটাকে ভাগ করলে এটা হয় 2√2। এগুলো কিন্তু ইজি জি ম্যাথ। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার 2√2 সে 4 হবে। সো বক্ররেখার ঢাল কিভাবে পাবো, জাস্ট একবার অন্তরীকরণ করলেই যেটা আছে সেটা হচ্ছে ঢাল। তাহলে যে কাজটি করব, যেহেতু এখানে চলক x, x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে ওটা ঢাল আসবে, সত্যমতে ঢাল সমান সমান 4 লেখে আমাদের হচ্ছে কোন কোন বিন্দুতে হচ্ছে এই ঢাল হচ্ছে এত হয় এটা বের করতে হবে। তাহলে দেখো এটা গুণ অবস্থা আছে, আমি একটু গুণ করলে তাহলে আমাদের অন্তরীকরণ করতে সুবিধা হবে। দেখো প্রথমে x দ্বারা এটাকে গুণ করলে হবে হচ্ছে x স্কয়ার -3x, -2 দ্বারা গুণ করা হচ্ছে -2x প্লাস হচ্ছে 6, এখানে -x প্লাস হচ্ছে 7, বুঝছো? এখন x এর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করি, y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে হচ্ছে y1, আর এইটা হচ্ছে ঢাল। দেখো এই পাশে কি আছে, দেখো
এখানে একটু সরলীকরণ করে নিয়ে যায়, দেখো -3x -2x তাহলে কত হয়, তাহলে হচ্ছে -5x আর -x তাহলে হচ্ছে -6x। -6x কে একটু একসাথে রেখে 6x আর এখানে +6 + 7 তাহলে কত, প্লাস হবে কত 13। এবার দেখো এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, x স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস যাবে, -6x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 6 হবে আর এটা কনস্ট্যান্ট মান 0 হবে কিন্তু। তাহলে সপ্তমতে কি লিখতে পারবো, সপ্তমতে এটাই কিন্তু ঢাল, এই y1 সমান সমান দিয়ে আছে কিন্তু হচ্ছে 4। তাহলে সত্য বা y1 এর মান আমরা কি পাইছি, 2x - 6 ইকুয়াল হচ্ছে 4 বা 2x সমান সমান হবে -6 এই পাশে গেলে +6 তাহলে হবে 10, অতএব x এর মান হবে 10 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। x এর মান কত পাইলাম 5, আর y এর মান কত পাবো, এখানে বসালে y এর মান পাবো। দেখো x এর মান দেখো কোন কোন অপশনে 5 আছে, দেখো এখানে x এর মান 2, এখানে 2, এখানে 2, জাস্ট ডি নাম্বার অপশনেই 5 আছে, সো ডি নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। এই সমীকরণে বসে দেখতে পারো y এর মানও আসবে হচ্ছে 8, যেহেতু একটা অপশনে 5 আছে, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদের পরাবৃত্তের উপকেন্দ্র বের করতে বলে, উপকেন্দ্রের হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কটা বের করতে বলে, বাট এখানে একটা আপডেট প্রশ্ন দিয়েছে উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক কত, সো এটা কোনো বের করার ব্যাপারে না, আমরা যদি কার্টেসীয়তে বের করতে পারি ওটাকে পোলারে কনভার্ট করা কোনো ব্যাপারে কিন্তু হবে না। তাহলে দেখো যে সমীকরণ দেওয়া আছে এটা দিয়ে আছে, বাট এইটা দেখো একবারে উপবৃত্তের আদর্শ ফরম্যাটে না, একটু বানাতে হবে। উপবৃত্তের আদর্শ ফরম্যাট দেখো y স্কয়ার সমান সমান হচ্ছে 4ay এরকম ফরম্যাটে বানাবো। এই পাশে দেখো y স্কয়ার এরকম ফরম্যাট আছে, এই পাশে দেখো কি লিখবে আমাদের 4ay, এখানে আছে 8, আমাদের 4 যদি এখানে নিলাম তাহলে কত গুণ করতে হবে 2, আর ওয়াইটা হচ্ছে সরি এখানে x হবে, 4ax হবে, আর x ফরম্যাট কিন্তু আছে x + 3। তাহলে এখানে দেখো এই এর মান কত, এখান থেকে এর মান কিন্তু 2 লিখতে পারবো। তাহলে দেখো এখানে x এর মান এই বড় হাতের x সমান সমান কি হবে, এইটা x প্লাস হচ্ছে 3, আর বড় হাতের y আমাদের নিতে হবে, y কিন্তু হবে এইটা y প্লাস হচ্ছে √3, আর এর মান কিন্তু কত 3 2। এখন দেখো y স্কয়ার ইকুয়াল 4ax এরকম ফরম্যাটের পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0। তাহলে সপ্তমতে কি লিখতে পারবো, a মানে এটা হচ্ছে ভুজ আর এটা সমান সমান কোটি সমান সমান এটা ধরতে হবে। তাহলে সপ্তমতে কি লিখতে পারবো, x সমান সমান a মানে x হচ্ছে x + 3 ইকুয়াল হচ্ছে a, এটার মান হচ্ছে 2। আরেকটা সত্য হচ্ছে y সমান সমান হচ্ছে 0, তাহলে y হচ্ছে x + √3 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে বা x এর মান আসবে দেখো 2 2 +3 এই পাশে গেলে -3, 2 - 3 মানে -1, আর y এর মান আসবে হচ্ছে এটা এই পাশে গেলে -√3। তাহলে দেখো আমরা কার্টেসীয়তে কিন্তু উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 1, -√3, বাট এইটা চাই না, আমাদের পোলারে কনভার্ট করতে হবে। সো পোলারে দেখো আমাদের r এবং থিটার মান বের করতে হবে। সো r এর মান হবে √x, x এর মানের উপর স্কয়ার, y এর মানের উপর স্কয়ার মানে ভুজের মানের উপর স্কয়ার, কোটি মানের উপর স্কয়ার, তাহলে -1 এরপর হচ্ছে স্কয়ার প্লাস -√3 এরপর হচ্ছে স্কয়ার, তাহলে এখানে আসবে হচ্ছে √4 মানে হচ্ছে 2। আমরা দেখো r এর মান পোলারে পাইলাম হচ্ছে 2। দেখো অপশনগুলোর ভিতর দেখো এইটা আর এইটার 2 আছে, এখানে 2 নাই, এখানে 2 নাই, সো এইটা আর এইটা অ্যান্সার হবে, এই দুইটার ভিতর একটা অ্যান্সার হবে। সো আমাদের কিসের মান বের করতে হবে, আর্গুমেন্ট থিটার মান বের করতে হবে। সো আমরা হচ্ছে থিটার মান দেখো এই বিন্দু দ্বারা কোঅর্ডিনেট দেখে হিসাব করে বের করতে পারবো। সো আর আমি ফর্মুলা লিখবো, দেখো এই বিন্দুর হচ্ছে x এর মান মাইনাস এই দিকে আসবে, আর y এর মান হচ্ছে -3 নিচ দিকে আসবে, এটা কোন কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট। দেখো থার্ড কোঅর্ডিনেটে দেখবো এই দুইটার ভিতর যে অ্যাঙ্গেলটা দেয়া আছে থার্ড কোঅর্ডিনেটে কোনটা পড়ে, এইটা দেখো হচ্ছে -60°, -60° ধরো এই দিক ব্যাক হবে, এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেটে পড়ে। সো দেখো ফোর্থ কোঅর্ডিনেটে পড়ে, সো এ নাম্বার কিন্তু হবে না, বাট এইটা দেখা হচ্ছে 4 × π/3, π/3 মানে কত 60°, তাহলে 424 240° কোন কোঅর্ডিনেটে পড়ে, দেখো এইটুকু 180°, আর 180° থেকে কিন্তু বড় কিন্তু হচ্ছে 240°, কিন্তু এর থার্ড কোঅর্ডিনেটে পড়তেছে। সো এই বিন্দু দেখে আমরা হিসাব করতে পারতেছি, তো অ্যান্সার কিন্তু এ নাম্বার হবে না, সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেক আপডেট প্রশ্ন কিন্তু এটা, আশা করি বুঝতে পারছো। তো এইটা সমান সমান এইটা হলে আমাদের p - q এর মান দিয়া বের করতে বলছে। সো যেটা দেয়া আছে সেটা লিখে দেয়া আছে √p + 4i ইকুয়াল হচ্ছে
কিউ প্লাস আই, তাই তো। দেখো এই পাশে রুট ওভার আছে, যে কাজটি করতে পারি উভয় পাশে বড় করে দেবো, তাহলে রুট ওভার উঠে যাবে। উভয় পাশে বড় করলে এই পাশ থেকে রুট ওভার উঠে যাবে, আর এই পাশে কিন্তু হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, এরপর হচ্ছে হোল স্কোয়ার হবে। তাহলে দেখো এই পাশে আর কিছু করা যাচ্ছে না, থাক। বাট ডান পাশে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে স্কোয়ার প্লাস হবে হচ্ছে 2, এটাকে বি ধরলে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে আই এর পরে স্কোয়ার। এবার দেখো এইখানে আই স্কোয়ারের মান আমরা জানি হচ্ছে আই স্কোয়ারের মান -1, তাহলে -1 যদি হয় বসিয়ে দিলাম। এবার আমাদের প্রশ্ন যে কাজটি করতে হবে, দেখো এটা কিন্তু জটিল সংখ্যা থেকে দিয়েছে, আমাদের বাস্তব অংশ এবং কাল্পনিক অংশকে সহগ সমীকৃত করতে হবে। তো আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ একটু ভালোভাবে লিখে দেখো, বাম পাশে যেটা আছে এইভাবে থাক, আর ডান পাশে দেখো এইটা আর এটা কিন্তু বাস্তব অংশ, একসাথে লিখলাম কিউ স্কোয়ার -1, আর এখানে কাল্পনিক অংশ আই যুক্ত যেটা আছে পদ, এটা কিন্তু হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে দেখো এই পাশের বাস্তব অংশ সমান সমান এই পাশের বাস্তব অংশ কিন্তু আমরা লিখতেই পারবো, বা লিখতে পারবো হচ্ছে পি ইকুয়াল হচ্ছে কিউ স্কোয়ার -1। আরেকটা লিখতে পারবো হচ্ছে কাল্পনিক অংশ সমান সমান এই পাশের কাল্পনিক অংশ সব সেম, তাহলে 4 ইকুয়াল হচ্ছে 2 কিউ, তাই তো। এখান থেকে দেখো কিউর একটা মান আসে, অর্থাৎ কিউর মান আসবে হচ্ছে 4/2 মানে 2। এখন আমাদের হচ্ছে কিসের মান, আমাদের পি মাইনাস কিউ, আমাদের পির মানও লাগবে কিউর মানও লাগবে, দুইটা বের করার পরে পি থেকে কিউ মান বিয়োগ করবো। তাহলে দেখো পির মান কিউর মান যদি এখানে বসে যায় তাহলে পির মান পাবো, দেখো কিউর মান হচ্ছে 2, 2 পর হচ্ছে স্কোয়ার -1, তাহলে হচ্ছে 4 - 1 তাহলে হচ্ছে 3, তাহলে পির মান পাইলাম 3, কিউর মান পাইলাম 2, অর্থাৎ পি মাইনাস কিউ সমান সমান হবে হচ্ছে পির মান 3, কিউর মান হচ্ছে 2, 3 - 2 দ্যাট মিনস 1। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1। সো এইটা হচ্ছে আজকে আমার সমাধানের সর্বশেষ প্রশ্নটি। যদি বলছে cos থিটা প্লাস sec থিটা সমান সমান 2 হয়, তাহলে cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা এর মান কত? সো দেখো ডাটা কি দেওয়া আছে, ডাটা দেওয়া আছে হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে sec থিটা ইকুয়াল হচ্ছে 2। এখান থেকে আমাদের cos কিউব আমাদের বের করতে বলছে হচ্ছে cos কিউব থিটা প্লাস হচ্ছে sec কিউব থিটা এর মান কত। তো দেখো এই প্রশ্ন আমাদের হচ্ছে ক্লাস 9-10 এরকম প্রশ্ন সমাধান করছে যে x প্লাস y এর মান একটা দেয়া থাকে, সেইখান থেকে x কিউব প্লাস y কিউব এর মান বের করতে বলে। সো আমরা এটাকে x ধরবো মনে মনে, এটাকে y ধরবো, মানে x প্লাস y এর মান দেয়া আছে, তাহলে x কিউব প্লাস y কিউব এর মান কত এটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে x কিউব প্লাস y কিউব এর ফর্মুলা হচ্ছে x প্লাস y হোল কিউব, তাহলে হবে হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে sec থিটা হোল কিউব এ মানে x প্লাস y হোল কিউব প্লাস 3, এখানে মাইনাস হবে -3ab মানে হচ্ছে cos থিটা ইনটু হচ্ছে sec থিটা 3xy ইনটু a প্লাস b ইনটু a প্লাস b মানে হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে sec থিটা। তাহলে দেখো আমরা কিন্তু এর মান কিন্তু জানি, এর মান কত 2 দেয়া আছে, 2 এর পরে হচ্ছে কিউব -3 ইনটু cos থিটা আর sec থিটা একে অপরের বিপরীত, কিন্তু কাটা যাবে। কিভাবে কাটা যায় দেখো, আমরা হচ্ছে cos থিটাকে এভাবে রেখে দিলাম, আমরা sec থিটাকে এভাবে লিখতে পারি 1/cos থিটা, আর এর মান কিন্তু কত, এর মান কিন্তু হচ্ছে 2। দেখো cos থিটা কাটা, এখানে দেখো 2 এর পরে কিউব মেইনস হচ্ছে 8 মাইনাস এখানে থেকে 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়, আর 2 গুণ করলে হচ্ছে 6 হয়, তো 8 - 6 মানে হচ্ছে 2। এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 2। কত সুন্দর ম্যাথ দেখো, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এই ছিল হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে ম্যাথমেটিক্স অংশ থেকে 2020-21 সেশনে তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দিয়েছি। সো আমার বোঝানোর ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, কারণ আমিও কিন্তু তোমাদের মতো একজন স্টুডেন্ট, আমি হচ্ছে 2024-25 সেশনের একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। যাই হোক, যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।